আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। ড্রিমার্স এডুকেশন কেয়ারের একটি নতুন ডেমো ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হলো আবরার রহমান অহম। আমি ঢাকা তেজগাঁও কলেজের রসায়ন বিভাগে অধ্যয়নরত আছি। আজকে তোমাদের আমি রসায়ন ক্লাস নিব। তো আজকের পড়ার টপিকটা আমরা জেনে নিই। আজকে আমরা পড়াবো তোমাদের তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে পরমাণু স্ট্রাকচার দেয়া বা অ্যাটম স্ট্রাকচার দেয়া আছে। এখানে তুমি প্রোটন, নিউট্রন, এটি একত্রে তোমার নিউক্লিয়াস বলা হয়, এবং এর চারপাশে ইলেকট্রন প্রদক্ষিণ করে ঘুরছে। এসব সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা জানিয়ে দিই যে যারা আমাদের এই ডেমো ক্লাসগুলো পছন্দ করবা, যারা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, যারা আমাদের আরো বিস্তারিতভাবে ক্লাস দেখতে চাও, আমাদের সাথে ক্লাস করতে চাও, তারা অবশ্যই অবশ্যই আমাদের কোর্সটা কিনে নিবা। আমাদের কোর্সের বিস্তারিত জানতে তোমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ দিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজেও তোমরা মেসেজ দিতে পারো। আমরা তোমাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। এছাড়া তোমাদের আমি আরেকটা কথা জানিয়ে দিই, এইসব ডেমো ক্লাস আর পরে যা কোর্সে যেসব ক্লাস রেকর্ড করা হবে, ওটা পরে আমরা আমাদের ইউটিউব চ্যানেল, যেটা শীঘ্রই আমরা খুলবো, সেখানে আমরা আপলোড দিব। তোমরা অবশ্যই সেটাও সাবস্ক্রাইব করে নিবা, এবং এটির অ্যানাউন্সমেন্টের জন্য তোমরা আমাদের ফেসবুকে অবশ্যই যুক্ত থাকো, নোটিফিকেশন অন করে রাখো, ফলো দিয়ে রাখো, যাতে অ্যানাউন্সমেন্ট দেওয়ার সাথে সাথেই তোমরা এই বিষয়ে জানতে পারো। তো এখন আমরা ক্লাসে চলে যাই। প্রথমে তোমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এটি অনেকেই অনেকেই জানো, সবাই জানো অ্যাকচুয়ালি। এটা আমাদের শিক্ষা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি হচ্ছে একটি পড়ার টেবিল। এখন তোমাদের জিজ্ঞেস করতে পারি যে পড়ার টেবিল কি দিয়ে গঠিত? তো তোমরা বলবা যে পড়ার টেবিল তো কাঠ বা প্লাস্টিক দিয়ে গঠিত। কিন্তু যদি তোমাদের জিজ্ঞেস করি যে কাঠ বা প্লাস্টিক কি দিয়ে গঠিত বা এটার গঠন কি, তোমরা যেটা বলতে পারবা, হয়তো বলতে পারবে না সবাই। তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তারপরের ছবি তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি পানির গ্লাস, এবং এতে পানি ঢালা হচ্ছে। এখন তোমাদের হয়তো জিজ্ঞেস করতে পারি যে পানি কি দিয়ে গঠিত? অনেক মেধাবী শিক্ষার্থী হয়তো বলবা যে পানির গঠনটা কি। এখন আমি বলছি না যে এখন আমি বিশ্বাস করি যে তোমরা সবাই এখানে মেধাবী, সবারই মেধা রয়েছে। কিন্তু যারা একটু ভালো জানো তারা বলবা যে পানির গঠনটা হচ্ছে H2O। এখন H2O কিভাবে আসলো, সেটাও বিষয় আমরা আলোচনা করব। এরপর তুমি দেখতে পাচ্ছ এখানে কি, এগুলো হচ্ছে বেলুন। এখন বেলুনে কি থাকে? বেলুনে বাতাস থাকে। কিন্তু তোমরা কি এটা জানো যে বাতাসেরও একটা গঠন আছে? এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে আমরা দেখে নিই যে এই অধ্যায়ে আমরা যা যা শিখবো। এই অধ্যায়ে আমরা মৌলের নাম, প্রতীক ও সংকেত সম্পর্কে জানবো। আমরা মূল কণিকার বৈশিষ্ট্য জানবো, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এসব সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, এটি তোমাদের ম্যাথ রিলেটেড এই অধ্যায়ের, এটাও আমরা জেনে রাখবো, এবং এটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা, এটিও তোমার ম্যাথ রিলেটেড, এটিও তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। এরপর হচ্ছে তোমাদের এটা রচনামূলক টপিক, যেটা হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের ধারণা এবং রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা। এটা তোমরা ভালো করে পড়বা, কারণ এটা একটা রচনামূলক টপিক, এটি তোমাদের সিকিউ এর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপর উপশক্তি স্তরের ধারণা, এটি যতটাই না তোমার সিকিউতে লেখার জন্য ইম্পর্টেন্ট, তার আগে তোমার এটা বুঝতে হবে ভালো করে। এই জন্য এই টপিকটা অবশ্যই ট্রিপল স্টার টপিক, এটা তোমরা ভালো করে পড়বা। এরপরে আছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর। এখন এটাও একটি ম্যাথ রিলেটেড টপিক, এটার জন্য তোমরা অনেক অনেক প্র্যাকটিস করে নিবা এই টপিক এর উপর। আর আমাদের যে কোর্সের ক্লাসগুলো হবে, সেখানেও আমরা তোমাদের এই বিষয়ে ম্যাথ প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। এবং সবশেষে আমার ফেভারিট টপিক, যেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু কিন্তু তোমাদের তো আমি আজকে একটি ডেমো ক্লাস নিচ্ছি। এখন ডেমো ক্লাসে তো তোমাদের এই পুরো অধ্যায় আমি পড়াতে পারবো না, তাই না? যারা যারা এই পুরো অধ্যায়ের আমার সাথে ক্লাস করতে চাও, এই পুরো অধ্যায়ের আরো অনেক বিস্তারিত তো জানতে চাও, তারা অবশ্যই আমাদের কোর্সটা কিনবা। তার জন্য অলরেডি বলে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। মেসেজ দিয়ে আমরা তোমাদের কোর্সের বিস্তারিত জানিয়ে দিব। অবশ্যই আমাদের যে কোর্সে জয়েন হয়ে যাও। আহ, আশা করি তোমরা সবাই আমাদের কোর্সটা পছন্দ করবা, আমাদের ক্লাসগুলো পছন্দ করবা। এখন তোমাদের আমি বলে নিই আজকে আমরা কি কি টপিক তোমাদের পড়াবো। এটা হচ্ছে মৌলের নাম, প্রতীক ও সংকেত, এবং মূল কণিকার বৈশিষ্ট্য। তো পরের স্লাইডে চলে যাই। তো প্রথমে আমি কিছু বেসিক সম্পর্কে আলোচনা করব। প্রথমে হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ। তোমাদের একটা কথা আমি ভালো করেই বলে দিতে চাই যে এখানে যা যা লেখা আসবে এখন, সেটা তুমি পরে লিখবা। প্রথমে আমার কথাগুলো ভালো করে তোমরা বুঝে নিবা, ঠিক আছে? তোমরা আমার কথা যদি ভালো করে বুঝে নাও, তাহলে স্লাইড না লিখলেও তোমরা অ্যাটলিস্ট ভালো করে পড়াটা বুঝে নিবা, তারপরে স্লাইড লিখতে পারো। যেহেতু তোমার পরে এটা আবার পড়া লাগতে পারে, এই কারণে তোমাদের স্লাইডটা লিখে নিবা পরে। কিন এবং পরে তুমি এটা মুখস্থও করতে পারো, কিন্তু আমার মনে হয় না, যদি আমার পড়া তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে আমার মনে হয় তোমার এটা মুখস্থ করার দরকার হবে না। জাস্ট লিখে রেখে দিবা, পরে একবার চোখ বুলিয়ে নিতে পারবা যখন তোমার পরীক্ষা আসবে তখন। এবং তোমরা চাইলেও তোমরা মুখস্থ করতে পারো। কিন্তু
আমার পড়া না বুঝে শুধু এগুলো লেখার জন্য তোমরা এই ক্লাসটা করবা না। আমি ভালো করে বুঝে বলছি, কারণ তোমরা যদি শুধু লেখার জন্য মুখস্থ করো, লিখে মুখস্থ করো, মানে পড়াটা না বুঝে, তাইলে এটা তোমরা বেশি দিন মনে রাখতে পারবে না। হয়তো 1 মাস বা 2 মাস এমন মনে রাখতে পারবে, তোমার বারবার এটা আবার মুখস্থ করা লাগবে। তার থেকে ভালো হয় না যে তোমরা আগে পড়াটা বুঝে নাও? পড়াটা বুঝতে পারলে তোমরা এটা বছরের পর বছর মনে রাখতে পারবে। তোমার আবার অনেকের খাতাও এটা আবার দেখা লাগবে না, তারপরেও সে যাতে রিভিশন দিতে পারে এই জন্য তোমাদের লিখে নিতে বলছি। তাই আমি এই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি যে আগে আমার পড়াটা বুঝে নাও, তারপর অবশ্যই তুমি এটা লিখে নিবা। আর আমাদের যে যারা টিচার আছে তারা তোমাদের এই পড়াটা বুঝিয়ে বলবে, যাতে তোমরা পড়া মুখস্থ না করে পড়াটা ভালো করে বুঝতে পারো, তোমাদের একটা সৃজনশীল মানসিকতা আসে। এটাই আমাদের লক্ষ্য। তোমাদের সামনে এসএসসি পরীক্ষার জন্য আমরা চাই তোমরা তোমাদের বেস্ট প্রিপারেশনটা নিতে পারো। এটাই আমরা লক্ষ্য নিয়ে আমরা ডেমো ক্লাসগুলা, তারপরে যে কোর্সের ক্লাসগুলো হবে সবগুলো নিয়ে নিব। তো আমি বিশ্বাস করি তোমরা সবাই জয়েন করে ফেলবা, তো দ্রুত জয়েন করে ফেলো আমাদের কোর্সে। এখন আমি ক্লাসে ব্যাক করছি। তো প্রথমেই আমরা মৌলিক পদার্থের সংজ্ঞা সম্পর্কে জেনে নেব। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। তো এই ছবিটা তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো, অনেকে চিনতে পারছো না। তো আমি তোমাদের বলে দিই, এটা তোমরা ইউটিউবে দেখে থাকতে পারো। এটি হচ্ছে লিকুইড নাইট্রোজেন। এটি নাইট্রোজেন তরল আকারে, এবং এর মধ্যে নাইট্রোজেন ছাড়া কিছু নেই, অর্থাৎ এটি একটি নাইট্রোজেন মৌলের উৎস। এই ছবিটা দেখে তোমরা হয়তো অনেকে বলবা যে এটি কয়লা, কিন্তু এটি আসলে কয়লা না। এটি কয়লার সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা, অর্থাৎ কার্বন এটি। এবং এই কার্বনকে ভাঙলেও আমরা কার্বন ছাড়া কিছুই পাবো, এর মধ্যে শুধু কার্বন রয়েছে। এই ছবিটা দেখে অনেকে চিনবা না, অনেকে হয়তো বলবো এটা পাহাড়, কিন্তু এটি আসলে পাহাড় না। এটি হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু। এটি ম্যাগনেসিয়ামের ধাতু। এটি দেখতে চকচকে, এবং এটি দানাদার। ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ, এবং এটির মধ্যেও ম্যাগনেসিয়াম ছাড়া আর কোনো কিছু নাই। এই চিত্রটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। অনেকে হয়তো প্রথমবার দেখছো। বেগুনি রঙের বাতি, এটাকে আসলে আমরা আর্গন বাতি বলে থাকি। এটির মধ্যে আর্গন গ্যাস থাকে, এবং এর মধ্যে শুধু আর্গনই থাকে, আর্গন গ্যাস দেয়া হয়, এবং এই আর্গন গ্যাসের জন্য এটি বেগুনি কালার ধারণ করে। এরপরে এখানে কিছু দানাদার পদার্থ দেখতে পাচ্ছ, এটি হলো সালফার। এর মধ্যে সালফার ছাড়া কিছু নাই। তারপরে এই পাউডার জাতীয় পদার্থ দেখতে পাচ্ছ, এটি কি হলো ফসফরাস। এর মধ্যে শুধু ফসফরাসের পদার্থ আছে। এখন তোমরা এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের হাসপাতালে তোমরা দেখতে পাও, এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এর মধ্যে শুধুই অক্সিজেন থাকে, আর কিছু থাকে না। শেষে তোমরা এই টিউবের মতো জিনিসে তোমরা এখানে হয়তো অনেকে বলবে এটা রূপা, এটা আসলে রূপা না, এটি হচ্ছে ক্যালসিয়াম। অনেকে হয়তো জানো ক্যালসিয়াম কি আমাদের হাড়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। তা এটি আজকে তোমরা সরাসরি দেখে নাও যে ক্যালসিয়াম দেখতে কেমন। অনেকে বলবে হয়তো এটা রূপা, কিন্তু এটা ক্যালসিয়াম আসলে। তো এই পর্যন্ত আমাদের আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এর মধ্যে আমরা প্রকৃতিতে 98টি পাই, অর্থাৎ প্রাকৃতিক মৌল হচ্ছে 98টি। আর যে বাকি 20টি মৌল রয়েছে এটি গবেষণাগারে তৈরি, এই জন্য আমরা এটাকে কৃত্রিম মৌল বলে থাকি। অর্থাৎ তাহলে মোট মৌল কতটি? 118টি। প্রাকৃতিক মৌল কয়টি? 98টি। এবং 20টি মৌল হচ্ছে কৃত্রিম মৌল। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাই। এবার আমরা যৌগিক পদার্থের সংখ্যা সম্পর্কে জানবো। যে সকল পদার্থ 2 বা ততোধিক মৌল পাওয়া যায়, যে সকল পদার্থের মধ্যে, তাদের যৌগিক পদার্থ বা যৌগ বলে। অর্থাৎ 2 বা ততোধিক মৌল নিয়ে যৌগিক পদার্থ গঠিত, অর্থাৎ একই ধরনের পদার্থ না, 2 বা ততোধিক ধরনের মৌলিক পদার্থ। 2 বা ততোধিক ধরনের মৌলিক পদার্থ নিয়ে কি গঠিত হয়? যৌগিক পদার্থ বা যৌগ গঠিত হয়। এখন এটার সবচেয়ে সাধারণ উদাহরণটা আমি দিয়ে দিলাম, পানি। একটু আগেও দেখেছো, এটার গঠন সম্পর্কে তোমাদের একটু আগেই বলেছি, H2O। এখন দেখে নাও এখানে এই H2O মানে কি, অর্থাৎ এর মধ্যে রয়েছে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। এটির সমন্বয়ে গঠিত হয় আমাদের পানি। এখন তোমাদের আরো কিছু উদাহরণ আমি দিতে চাই। তোমরা অনেকেই ওজন সম্পর্কে জেনেছো। তোমরা কি জানো ওজন মানে কি? ওজন মানে হচ্ছে O3। দেখতে হয়তো একটু সমস্যা হতে পারে, হয়তো অনেকে বুঝতে না পারে, এই জন্য আমি আমার কথাগুলো ভালো করে শুনো। এটি হচ্ছে O3 বা ওজন গ্যাস। তোমরা অনেকে হয়তো জানো যে পৃথিবীর বায়ুমণ্ডলে ওজনের স্তর রয়েছে, যেটি আমাদের সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত রাখে। এটি হচ্ছে সে ওজন গ্যাস। এবং এটি কি দিয়ে তৈরি জানো? এটি হচ্ছে 3টি অক্সিজেন মৌল নিয়ে গঠিত। এটি হচ্ছে অক্সিজেনের একটি যৌগ, এটিকে ওজন বলা হয়। তাছাড়া তোমরা অনেকে কার্বন ডাই অক্সাইড তো চিনোই। কার্বন ডাই অক্সাইড কি নিয়ে গঠিত? কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি কার্বন এবং 2টি অক্সিজেন মৌল নিয়ে গঠিত। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে চলে যাই। তো এবার আমরা পরমাণু ও অণু সম্পর্কে জানবো। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। তো মৌলিক পদার্থকে ভাঙতে 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 যে ক্ষুদ্রতম কণাটা থেকে যাবে সেটাকে আমরা পরমাণু বলে থাকি। এখন এমন না যে পরমাণুকে ভাঙা যাবে না আর,
তোমাদের এই কোশ্চেনটা অবশ্যই থাকবে যে পরমাণুকে ভাঙা যায় কিনা। তো অবশ্যই ভাঙা যায়, কিন্তু পরমাণুকে যখন ভাঙবো তখন সেটা আর ওই মৌলের পরমাণু থাকবে না, ওটি কিছু কণায় বিভক্ত হয়ে যাবে। সে সম্পর্কে আমরা জানবো, ওই ওই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু এগুলো কিন্তু আমাদের যে মৌল, সেই মৌলের বৈশিষ্ট্য ধারণ করবে না। এই জন্য পরে আবার লেখা আছে যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। এই জন্য যে ক্ষুদ্রতম কণা যেটি মৌলের গুণাগুণ ধারণ করে সেটাকে আমরা পরমাণু বলে থাকি। এখন আমরা অণু সম্পর্কে জানবো। দুই বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। অর্থাৎ কয়েকটি পরমাণু নিয়ে একটি অণু গঠিত হয়। এইটুকু তোমরা এখন জেনে রাখো। তো অণু বিভিন্ন রকমের হতে পারে। প্রথমে হলো যে একই মৌলের অণু। একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ওই মৌলের অণু গঠন করে। যেমন দুইটি অক্সিজেন, এখানে তো অক্সিজেন ছাড়া ছাড়া আর কিছু নাই। তো এটি হচ্ছে একটি মৌলের অণু, এখানে শুধু অক্সিজেন রয়েছে। আবার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের যুক্ত হয়ে যৌগের অণু গঠন করতে পারে। এটি হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন এবং অক্সিজেনের পরমাণু রয়েছে, এই জন্য এটি একটি যৌগ এবং এটি হচ্ছে একটি যৌগের অণু। এছাড়াও তোমরা আরো উদাহরণ দেখতে পারবা। যেমন মৌলের অণুর উদাহরণ আমরা দিব H2 বা হাইড্রোজেন গ্যাস, তারপর N2 বা নাইট্রোজেন গ্যাস। আবার তোমরা যৌগের অণু সম্পর্কে তোমরা বলতে পারো সালফার ডাই অক্সাইড। তারপর H2O, এটি যৌগের অণু। তো এগুলাই। এর পরের স্লাইডে আমরা চলে যাই। তোমাদের একটি কথা বলে রাখি যে কোনো পড়া যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা, আমরা অবশ্যই তোমাদের পড়াটা বুঝিয়ে দিব। এবং আমি নিজে তোমাদের পড়াটা বুঝিয়ে দিব। এবং আমি চাই তোমরা প্রত্যেকটা পড়া ভালোভাবে বুঝো। যতবার তোমাদের কোশ্চেন থাকে, যতবার তোমাদের কনফিউশন থাকে, অবশ্যই আমাদের জানাবা। আমরা তোমাদের নিজ দায়িত্বে আমরা তোমাদের বুঝিয়ে বলবো, বলবো। এই জন্য আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবা, তোমরা আমাদের এভাবে সাপোর্ট দিবা। এখন পড়ায় ফেরত আসি। তো এবার আমরা মেইন পড়া চলে আসছি, মৌলের প্রতীক। তো মৌলের প্রতীক কি? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলি। অর্থাৎ যে আমরা যে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এসব যে নাম, এসব আমরা তো আর পরীক্ষা খাতায় ফুল নাম লিখতে আমাদের অনেকটাই সময় লাগবে আর ভালোও লাগবে না। এই জন্য আমরা কি করবো, সেটা সংক্ষিপ্ত রূপটা আমরা লিখবো শুধু। এখন যেমন এইচ, ও বা এন, এসব সম্পর্কে আমরা জানবো। এবং এরপর আমরা মৌলের প্রতীকের নামকরণ পদ্ধতিটা শিখবো। এখন তোমরা তো আর নিজের মতো মৌলের প্রতীকগুলো লিখতে পারবে না, এর নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। এখন সেই পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। তো প্রথম নিয়মটা আমরা পড়ে নিই। মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীকটি লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ যে মৌলের নাম, সেই ইংরেজি নামের প্রথম অক্ষরটা দিয়ে আমরা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে আমরা প্রতীকটা প্রকাশ করব। এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রথম ইংরেজি নামের প্রথম অক্ষর এইচ, তাহলে এটার প্রতীক হবে বড় হাতের এইচ। তার মানে অক্সিজেন, এটির ইংরেজি নামের প্রথম অক্ষর ও, তাহলে প্রতীক হবে বড় হাতের ও। নাইট্রোজেনের প্রথম অক্ষর এন, এটির প্রতীক হবে বড় হাতের এন। এখন এভাবেই তো করলে হবে না, অনেকগুলো দেখবা যে নামের প্রথম অক্ষর একই। এখন সেগুলোর জন্য আমরা কি করব? তো সেগুলোর জন্য আমাদের কিছু নিয়ম আছে, এখানে পড়তে পারছো। দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হলে একই মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে দুই অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং অন্যটি ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। এখন তোমরা হয়তো এটা অনেকটাই বুঝতে পারছো না, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। এখানে সবটা দেখলে তোমরা বুঝতে পারবা। এখানে দেখতে হচ্ছে কার্বন। কার্বনের ইংরেজি নামের প্রথম অক্ষর সি, এজন্য সেটি যেহেতু প্রথম সি দিয়ে একটি পদার্থ, এজন্য ওটাকে সি দিয়েই ধরা হয়েছে প্রতীকটা। কিন্তু এরপর দেখো ক্লোরিন। ক্লোরিনের তো প্রথম অক্ষর সি। এখন কি করবা, আমরা তার সাথে এল যুক্ত করে সি এল দিয়েছি ক্লোরিনের প্রতীক হিসেবে। এখন তোমরা বলতে পারবে এইচ কেন দেওয়া হলো না? তো এখানে তোমার বানানের থেকে দেখা হয়েছে যে উচ্চারণ কোনটার আগে আসছে। উচ্চারণে তোমার ল উচ্চারণ হয় সি পরে, এজন্য আমরা সিএল দিই। তারপরে তোমরা ক্যালসিয়াম দেখতে পাচ্ছ, এখানে ক্যালসিয়ামের সি, তারপরে এটা এ উচ্চারণ হয়, এজন্য এটাকে সি এ দিয়ে প্রকাশ করা হয়। কোবাল্টে ও সি এর পরে, এজন্য এটাকে সিও দিয়ে প্রকাশ করা হয়। এখন ক্যাডমিয়ামে তোমরা বলতে পারো যে এ কেন আসলো না? এখন অলরেডি আমরা ক্যালসিয়ামে সি এ ইউজ করে ফেলেছি, এজন্য এর পরে যে উচ্চারণটা আসে অর্থাৎ ডি উচ্চারণটা, সেটি ব্যবহার করে আমরা ক্যাডমিয়ামের প্রতীক দিয়েছি ক্যাডমিয়াম। তোমরা চতুর্থ অধ্যায়ে এসব মৌল সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা এবং আমরাও তোমাদের এসব সম্পর্কে আরো বিস্তারিত জানাবো। এজন্য তোমাদের বলছি দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। এখন তোমাদের আরেকটি বক্স আমরা দেখাই, এটি হচ্ছে বোরন। বোরন বি দিয়ে হয় প্রথম মৌল, এজন্য সেটিকে আমরা প্রতীক বি রেখেছি। কিন্তু এরপর আছে বেরিলিয়াম। বেরিলিয়ামের জন্য
আমরা বি এর পরে ওটার সাথে ই যুক্ত করেছি, বিই প্রতীক ব্যবহার করেছি। তারপর আছে ব্রোমিন। ব্রোমিনের জন্য আমরা বি এর পরে আরটা নিয়েছি, বিআর দিয়ে প্রতীক প্রকাশ করেছি। তো এইভাবেই এসবের নামকরণ করা হয়। তোমরা আরো চতুর্থ অধ্যায় যখন পড়বা তখন এইসব সম্পর্কে জানবা। আমরা তোমাদের এইসব সম্পর্কে আরো বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। এখন তোমরা আর একটি বিশেষ তথ্য জেনে নাও যে কিছু কিছু মৌল রয়েছে যাদের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। তো এসব ল্যাটিন নামের প্রতীক কি সেসব আমরা জেনে নিই। প্রথম বক্সে দেখতে পাচ্ছি সোডিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, এর থেকে তোমার এনে নেওয়া হয়। কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম, এজন্য এর প্রতীক হচ্ছে সিইউ। পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, তো ক্যালিয়াম থেকে কে। সিলভারের হচ্ছে আর্জেন্টাম, আর্জেন্টাম থেকে এজি। টিনের হচ্ছে স্ট্যানাম, স্ট্যানাম থেকে আমরা প্রতীক নিয়েছি এসএন। আরো একটি বক্স দেখে নাও, এখানে গোল্ড বা সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম, অরাম থেকে এইউ। লেড, লেডের ল্যাটিন নাম প্লাম্বাম, প্লাম্বাম থেকে আমরা পিবি নিয়েছি। আয়রন, আয়রনের ল্যাটিন নাম ফেরাম, ফেরাম থেকে আমরা এফি নিয়েছি। অ্যান্টিমনি এস, স্টিবিয়াম, স্টিবিয়াম থেকে আমরা প্রতীক নিয়েছি এসটি। মার্কারি, মার্কারির নামটা তোমরা হয়তো অনেকে উচ্চারণ করতে পারবে না, এর উচ্চারণ আমিও ঠিক মতো করতে পারি না, তারপর ট্রাই করে দেখি। হাইড্রারগিরাম, এটির প্রতীক হচ্ছে এসজি। ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলে রাখি যে সব ল্যাটিন যেসব প্রতীক দেখালাম এসব তোমরা ভালো করে পড়বা, এবং এটি অন্য কিছু না মুখস্থ করা না করো, এটি তোমরা অবশ্যই মুখস্থ করবা, কারণ এটা তোমাদের মনে নাই থাকতে পারে। এটি তোমরা ভালো করে মুখস্থ করবা, কারণ এটি তোমাদের এমসিকিউ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে তোমাদের ক নাম সিকিউ এর ক প্রশ্নের জন্য এটি পড়ে যায়, এজন্য তোমরা ভালো করে বানান সহ এটা দেখে নিবা। তাছাড়া যেসব প্রতীক আমি তোমাকে আজকে দেখালাম সেসব ভালো করে শিখে নিবা। এছাড়া আমরা যে 118টি মৌলের কথা বললাম তার মধ্যে অন্তত তোমরা 30টি মৌল মুখস্থ করে রাখবা। ঠিক আছে। এখন তোমরা জিজ্ঞেস করো 30টি মৌল কোথায় পাবো, তো তোমরা চতুর্থ অধ্যায় গেলে একটি পর্যায় সারণী পাবা, এবং পর্যায় সারণী কি সেটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো না। তোমাকে শুধু এটা বলে রাখছি যে আমরা যে 118টি মৌলের কথা বললাম এসবের বৈশিষ্ট্য, এদের ভর, পারমাণবিক ভর যেসব আছে এসবের উপর ভিত্তি করে আমরা এসব ভিত্তি করে বিজ্ঞানীরা এটিকে একটি ছক আকারে সাজিয়েছে, এবং এটাকে আমরা পর্যায় সারণী বলে থাকি। এবং এই পর্যায় সারণীতে তোমরা সবগুলো মৌল পেয়ে যাবে। এর মধ্যে প্রথম 30টি মৌল তোমরা ভালো করে মুখস্থ করে নিবা, এর নাম সহ, নামের বানান সহ, এবং যদি ল্যাটিন নাম পাও তাহলে ল্যাটিন নামগুলো অবশ্যই তোমরা শিখে নিবা। এখন আমরা সংকেত সম্পর্কে আসি। সংকেতে এই ছকটা দেখার আগে তোমরা আমার কথা ভালো করে শুনে নাও যে সংকেত কি। আমরা সংকেত আর প্রতীকের তুলনা তোমার পরমাণু ও অণু তুলনার সঙ্গে মিলিয়ে নিতে পারি। যে যেভাবে আমি বলেছি যে অনেকগুলো পরমাণু মিলে একটি অণু গঠিত হয়, তেমনি অনেকগুলো প্রতীকের মিশ্রণে একটি সংকেত তৈরি হয়। এখন আমরা প্রতীক ব্যবহার করি মূলত পরমাণুর জন্য। এখন আমরা সংকেত কি পরমাণুর জন্য ব্যবহার করি না, আমরা সংকেত ব্যবহার করি কিসের জন্য, অণুর জন্য। এখন সেটা যৌগের অণু হতে পারে, মৌলের অণু হতে পারে। এখন সে সম্পর্কে আমরা কিছু উদাহরণ দিলাম, যেমন নাইট্রোজেন গ্যাস, এটা শুধু নাইট্রোজেন আছে, এটা একটি মৌলের অণু, এবং এটা সংকেত কি হবে N2, যেহেতু এর মধ্যে দুইটা নাইট্রোজেন পরমাণু আছে। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যৌগের অণু, এর মধ্যে কার্বন এবং দুটি অক্সিজেন রয়েছে, এই জন্য এটাকে CO2 হিসেবে প্রকাশ করা হয়েছে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাদের একটি সংকেত লেখার নিয়ম আমি তোমাকে বুঝিয়ে দিই। এখানে, সরি, একটু মিস্টেক হয়ে গেছে, এটা আবার ফেরত আনি। ওকে, তোমাদের সংকেত লেখার নিয়মটা আমি একটু বুঝিয়ে রাখি যে এখানে যে পদার্থটা রয়েছে মৌল, অর্থাৎ এখানে ধরো আমি সিও ধরলাম, এখানে কার্বন আছে একটা, এখন তোমার আর অক্সিজেন আছে দুইটা। এখন তোমার অক্সিজেন যেহেতু দুইটা আছে, এইটির এই গোড়ায় বা সাবস্ক্রিপ্ট অঞ্চলে তোমার এখানে একটা 2 দেওয়া লাগবে। এখন সি এর জন্য কেন দেয়, কারণ সি একটাই। এখন সি একটা তোমার লেখা লাগতেছে না, ওটা এমনিও তোমার বোঝা যাচ্ছে যে ওখানে কার্বন আছে একটা, এই জন্য এক লেখা লাগে না। কিন্তু তোমার যে যদি একের অধিক থাকে তোমার অবশ্যই এখানে একটা সংখ্যা লেখা লাগবে। তারপরে এখানে দেখো ওজন, ওজন এখানে 3টা অক্সিজেন পরমাণু আছে, এজন্য এখানে O3 লেখা হয় এই সাবস্ক্রিপ্ট অঞ্চলে। উপরে নিচে কিনা এই যে নিচের এই গোড়ায় তোমরা আবার 3টা এখানে সংখ্যাটা দিবা। আর যদি একটা পরমাণুই থাকে শুধু, তাহলে তোমার ওটা দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে। তো এরপরে এখানে আছে সালফিউরিক অ্যাসিড। এখন এটি একটি অ্যাসিড, আসলে এটাকে বলা হয় হাইড্রোজেন সালফেট, কিন্তু এটি অ্যাসিড আকারে সবাই এটাকে সালফিউরিক অ্যাসিড নামে চিনে। এখন এর মধ্যে কি আছে, 2টা হাইড্রোজেন পরমাণু আছে, একটি সালফার পরমাণু আছে, এবং 4টি অক্সিজেন পরমাণু আছে। তো এটা একটা বড় একটা সংকেত। ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবা, তোমার পরে এটা নিয়ে অনেক প্র্যাকটিস করা লাগবে। তারপরে তোমার সোডিয়াম ক্লোরাইড। এখন অনেকে হয়তো জানো যে সোডিয়াম ক্লোরাইড কি, যদি না জেনে থাকো আমি বলে রাখি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের খাবার লবণ। এখন খাবার লবণের সংকেতটা কি দেখে রাখো, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl। তো আমার খাবারের লবণে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড খাই মেইনলি। ঠিক আছে। তো এরপর শেষে পানি সম্পর্কে আর কিছু বলার নেই, পানি H2O, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, এর সম্পর্কে আর কি জানবো তুমি। তো এরপরে আমাদের এখন লাস্ট টপিক, এটা পরমাণুর ভিতরের কণা। তো পরমাণুর ভিতরের কণা সম্পর্কে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি পরমাণুর ত্রিমাত্রিক চিত্র।
এরপরে আরেকটি চিত্র দেখে নাও, এটি হচ্ছে পরমাণুটি দ্বিমাত্রিক চিত্র। এখন তোমরা হয়তো বলতে পারো দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক কি, এসব সম্পর্কে তোমার এত বেশি কিছু জানার দরকার নেই। তোমাদের শুধু বেসিকটা আমি বুঝিয়ে বলি যে একটি ত্রিমাত্রিক বস্তু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকে, এবং যার শুধু দৈর্ঘ্য ও প্রস্থ থাকে সেটাকে আমরা বলি দ্বিমাত্রিক বস্তু। এখন এই ছবিটা কেন তোমাকে দেখাইলাম, কারণ তোমাদের সিকিউ এর গয়ের প্রশ্নে অনেক সময় তোমার চিত্র আঁকা লাগে পরমাণুর। এখন তোমরা হয়তো মনে করবা যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে, তোমার বিশেষ করে এই প্রথম চিত্র মানে ত্রিমাত্রিক বস্তুর চিত্রটা এঁকে দিবা, দিতে চাইবা, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ এবং এটার কোনো প্রয়োজন নেই, কারণ এর জন্য তোমাকে এক্সট্রা নাম্বার দিবে না, কারণ তুমি যদি এই দ্বিমাত্রিক চিত্রটাই আঁকো তাতেই তুমি ফুল মার্ক পেয়ে যেতে পারবা। তারপর তোমাদেরকে দেখাই দিলাম মূলত একটি পরমাণুর আসল চিত্র হচ্ছে এরকম দেখতে, এটিও না, পরে আরো এর বিস্তারিত সম্পর্কে জানবা, কিন্তু বেসিক চিত্র এই প্রথম ত্রিমাত্রিক চিত্র, কিন্তু আমরা খাতায় যখন লিখি তখন এটিকে এই দ্বিমাত্রিক চিত্র হিসাবে আমরা লিখে থাকি। ঠিক আছে, এখন এই চিত্রতে তোমরা দেখতেই পাচ্ছ যে পরমাণুর কেন্দ্রে নিউট্রন আর প্রোটন থাকে, এবং এই দুটোকে একত্রে নিউক্লিয়াস বলা হয়, এবং এটিকে আবর্তন করে ঘুরছে ইলেকট্রন একটি কক্ষপথে। এবং এখন এইসব সম্পর্কে একটু ধারণা নিই বা সংজ্ঞা জেনে নিই। নিউট্রন নিউট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার কোনো আধান বা চার্জ নাই। এরপরে প্রোটন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আধান ধনাত্মক বা পজিটিভ, মানে এটা পজিটিভ চার্জ, এখানে দেখতে পাচ্ছ প্লাস দেওয়া আছে, এটার কারণ পজিটিভ চার্জ। ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আধান ঋণাত্মক বা নেগেটিভ, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা ওটা ঠিক করে নিও। এবার আমরা এসব মূল কণিকার কিছু বৈশিষ্ট্য জেনে নেব। তো প্রথমেই আমরা দেখছি ইলেকট্রন। ইলেকট্রনের প্রতীক কি? ছোট হাতের ই। এর প্রকৃত চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। চার্জের একক তোমরা সবাই জানো কুলম। আর তোমরা এটাও দেখতে পাচ্ছ যে প্রোটনের চার্জ সমান, কিন্তু এখানে একটা প্লাস দেওয়া আছে, কারণ প্রোটন ধনাত্মক চার্জ, ইলেকট্রন ঋণাত্মক চার্জ, আর নিউট্রনের তো চার্জ নাই, এজন্য শূন্য দেওয়া আছে। তারপর প্রকৃত ভর দেয়া, এখানে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এখন তোমাদের একটা কথা বলে রাখি যে এই সংখ্যাগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবা। এটি অবশ্যই অবশ্যই মুখস্থ করবে, কারণ এর সাথে অনেক ম্যাথ তোমার আসতে পারে। তাছাড়াও এটি তোমাদের হুবহু আনসার চাইতে পারে তোমার ক নম্বরের প্রশ্নে। এই জন্য এটা তোমরা ভালো করে জেনে রাখবা। যদি এটা ভুল হয় তাহলে তোমার ফুল মার্কে তোমার কেটে নিতে পারে। যদি ম্যাথ থাকে তাহলে তো এটা ভুল করলে তোমরা তিন মার্কে হারাই ফেলবা। এই জন্য তোমাদের এটা ভালো করে মুখস্থ করবে, এবং এই নাম্বারগুলো, এই যে -28, -24, -19, এগুলো তোমরা ভালো করে চিনে রাখবে যে কোনটা কোনটা। এবার এখানে দেখতে পাচ্ছ প্রোটনের ভর হচ্ছে, প্রকৃত ভর 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এবং নিউটনের হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন তোমরা দেখতে পাচ্ছ 5 আর 3, অর্থাৎ এটি প্রায় সমান, এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু ইলেকট্রনের ভর তুমি দেখতে পাচ্ছ এটা -28, আবার এদিকে প্রোটন আর নিউট্রন হচ্ছে -24, মানে অনেক পার্থক্য, অনেক বড়, প্রায় 10,000-এর মতো পার্থক্য। এখন তাহলে বলতে পারছি ইলেকট্রন অনেক হালকা, তাই তো? এখন তোমাদের আপেক্ষিক চার্জ টার্মটা কি বুঝিয়ে দিই। আপেক্ষিক চার্জ হলো কোনো কিছু সাপেক্ষে চার্জ। কিসের সাপেক্ষে সেটা পরে বোঝাচ্ছে, আগে আপেক্ষিক জিনিসটা আমি বুঝিয়ে নিই। ধরো আমার ওজন 70 কেজি, এখন তোমার ওজন হয়তো 35 কেজি। এখন তুমি বলতে পারো যে তোমার সাপেক্ষে আমার ওজন কত, মানে তোমার ওজন হিসেবে আমার ওজনটা কত বেশি বা কত গুণ, এটাই মূলত। এখন তোমরা কত গুণ সেটা তো ইজিলি বের করতে পারবে, মানে 70/35। তো 70/35 কত? 2। তার মানে আমার ওজন তোমার ওজনের দ্বিগুণ, তাহলে এখানে আমি 2 একক ধরলাম, তাহলে তোমার সাপেক্ষে আমার ওজন কত? 2। ঠিক আছে, এখন এটাই হচ্ছে এই এটার মেইন টার্ম, যে আপেক্ষিক চার্জটা কি। এটি এই -1 চার্জটি হচ্ছে কোনো কিছু সাপেক্ষে। এখন কিসের সাপেক্ষে? এই যে 1.6 ইন্টু 10⁻⁻19, এই সংখ্যার সাপেক্ষে আপেক্ষিক চার্জ হয় -1। -1 কিভাবে? যেহেতু এটা মাইনাস চার্জের জন্য। আবার একইভাবে প্রোটনের চার্জ যেহেতু সমান কিন্তু ওটা পজিটিভ, এর জন্য +1 আসে, আর নিউটন তো নিউটন, শূন্যকে ভাগ করলে শূন্যই আসে। সো ওটার জন্য। এবং আপেক্ষিক ভর তো একই, কোনো কিছু সাপেক্ষে এখানে ভরটা ধরা হয়েছে। এখানে কিছু সাপেক্ষে আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে প্রোটনের ভর, মূলত প্রোটনের ভরের সাপেক্ষে এখানে ভর ধরা হয়েছে। প্রোটনের ভর যেহেতু সমান এই জন্য 1 আসছে। নিউটনের ভর আমি আগেই বলে দিচ্ছি, এটি একটু শুধু অল্প অল্প একটু বড়, এই জন্য এটাকে 1 ধরাই যায়। কিন্তু তোমার দেখতে পাচ্ছ ইলেকট্রনের ভর 0 ধরা হয়েছে। কেন? আমি আগে বলছি এটি অনেক ছোট, এটি 1-এর থেকে অনেক কম, এই জন্য এটাকে আর দশমিকে না নিয়ে এটিকে সরাসরি 0 ধরাই যায়, কারণ এটা অনেক নগণ্য, অনেক। ঠিক আছে, তো এই ছিল এই বৈশিষ্ট্যগুলা। তো আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল, তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিলাম। তোমাদের বাড়ির কাজের বিষয়ে কথা বলার আগে ভালো করে বলে রাখলাম, আবারও বলছি, আমার এই ক্লাসটা আরেকবার দেখে নাও যদি তোমরা না বুঝে থাকো কিছু। সেটা দেখার পরে তোমরা স্লাইড গুলো দেখে দেখে তোমরা লিখবা, পজ দিয়ে দিয়ে। লিখে নেওয়ার পর
যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু যদি না বুঝে থাকো, সেটা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমরা অবশ্যই অবশ্যই তোমাদের সবকিছু নিজ দায়িত্বে বুঝিয়ে দেবো। আমার আমার যে চ্যাপ্টার যা 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 আমি পড়াবো সেসব সম্পর্কে যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমি তোমাদের সেগুলো বুঝিয়ে বলবো। যতবার তোমার কনফিউশন হয় ততবার আমরা বুঝাবো। এটা আমাদের একটি ওয়াদা তোমার কাছে, ঠিক আছে? তো আমি আশা করছি তোমরা সবাই আমার এই ক্লাসটা দেখার পর আমাদের কোর্সে জয়েন করে ফেলবা। এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিলাম। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ, এখানে মৌল জিঙ্ক বা দস্তা, হিলিয়াম, ক্রোমিয়াম, সালফার, আয়রন, এখানে বানানটা ভুল হচ্ছে, এটা ঠিক করে নিও, আয়রন বা লোহা। এখন তোমাদের আরেকটা কথা বলে নিই, এখানে কিছু বাংলা নাম দেখতে পাচ্ছ, লোহা, দস্তা। এখন তোমাদের কিছু কিছু মৌল আছে যেগুলোর বাংলা নাম রয়েছে। এখন তুমি এগুলো খেয়াল রাখবা, ল্যাটিন নামের মতো বাংলা নামটা তুমি শিখে নিবা, ঠিক আছে? কারণ এটি তোমার যে কোনো সময় দরকার হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রশ্ন করতে পারে, জিঙ্কের জায়গায় হয়তো তোমার দস্তা লিখে দিতে পারে, তুমি হয়তো তখন থতমত খেয়ে দিতে পারো, বলতো যে এটা কোন জায়গা থেকে আসলো। এই জন্য তোমাদের বলে রাখছি যে কিছু কিছু মৌলের এরকম বাংলা নাম আছে, সেগুলো জেনে নিবা। আর যদি তোমরা যদি খুঁজে না পাও, তাহলে আমাদের ইনবক্স করবা, আমরা তোমাদের জানিয়ে দিব। এবং আমরা যে যে কোর্সের ক্লাস নেবে, সেখানে আমরা অবশ্যই এসব এসব বাংলা নামও আমরা বুঝিয়ে দিব। এজন্য তোমাদের বলছি, শীঘ্রই আমাদের কোর্সটা কিনে ফেলো। আশা করছি তোমাদের সবার আমাদের কোর্সের ক্লাসগুলো পছন্দ হবে। তোমাদের এসএসসির জন্য একটি ভালো প্রিপারেশন আমরা তোমাদের দিয়ে দিব। তো এখানে তোমাদের বাড়ির কাজটা হলো এই মৌলগুলার ইংরেজি ও ল্যাটিন নাম বা দুইটাই এবং এর প্রতীক তোমরা লিখবা। এবং তার সাথে এখানে যে যৌগগুলো আছে, যৌগগুলোরও তোমরা সংকেত লিখবা। এখন এটা হয়তো না পারতে পারো, যদি পারো তাহলে লিখো, না পারলে সমস্যা নেই, আমরা পরে সেটা আনসার দিব। যারা যারা এই বাড়ির কাজটা যতটুকু কমপ্লিট করতে পারো, কমপ্লিট করা আমাদের ফেসবুকে যে ডেমো ক্লাসের যে পোস্টটা থাকবে, এই পোস্টে তোমরা এটি কমেন্ট সেকশনে তোমরা ছবিটা পাঠিয়ে দিতে পারো। যারা সবার আগে কমেন্ট করে এটার আনসার দিবে, যাদের আনসার সঠিক হবে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে বিশেষ উপহার দিব। সো সেটা কি, সেটা তোমাদের পরে জানাবো। আপাতত তোমরা এই বাড়ির কাজটা কমপ্লিট করে আমাদের ওই পোস্টে ছবিটা দিতে পারো। যাদের যাদের সঠিক হবে তাদের আমি জানিয়ে দিব যে তাদের জন্য স্পেশাল গিফটটা কি আসলে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই আমাদের ডেমো ক্লাসটা পছন্দ হলে, আমাদের সাথে থাকতে চাইলে, অবশ্যই আমাদের কোর্সটা জয়েন করে ফেলো। তো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক পেজে তোমরা মেসেজ দিলে দিলে আমরা তোমার কোর্স সম্পর্কে জানিয়ে দিব। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানা চাই। আবার কোনো নতুন ডেমো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।